হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবার ক্লাসে এসেছি তোমাদের। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা ঠিকভাবে করছো। আজকে আমি যে ক্লাসে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 আর সাবজেক্ট অফ ফিজিক্যাল সায়েন্স। এখন ফিজিক্যাল সায়েন্সের বইটা অনেক বড়, বিভিন্ন দিন বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করার কথা, কিন্তু কতটা কি সম্ভব হবে সেটা বলতে পারছি না। কিন্তু আমি তোমাদের জন্য আপ্রাণ চেষ্টা করব যাতে তোমাদের আমার এই ডিজিটাল বিদ্যালয়ের মাধ্যমে তোমাদের কিছুটা অন্তত উপকার হয়। ইংরেজিতে একটা কথা বলো না, সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ কিছু না করার থেকে কিছু করা ভালো। কিন্তু তোমরা কিন্তু নিজেরা খুব সচেতন থাকবে, সিরিয়াস থাকবে, সব যে পড়াশোনাটা অন্তত ঠিকভাবে করবে। আচ্ছা, আজকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাসে একটা আলোচনার বিষয় কি না, চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আছে বল ও গতি, দুটো জিনিস আছে এখানে। তো বল এবং গতি সম্পর্কেই আজকে আলোচনা করব, কিছুটা আলোচনা করব, কারণ বল ও গতিতে অনেকগুলো বিষয় আছে। প্রথমে বেশ কিছুটা বিষয় আছে, তারপরে আবার আছে নিউটনের সূত্র। এখন তোমরা ক্লাস 7-এ পড়েছো সময় ও গতি, কাজেই তোমাদের কোনো অসুবিধা নেই। 9-এ এসে এই বিষয়গুলো না বোঝার মতো কিছু নেই, তোমরা অনেক বিষয়গুলোর সাথে তোমরা পরিচিত, তবুও আমি সংক্ষেপে বলে যাব। এই যে গতি, মহাবিশ্বে যে দুটো জিনিস আছে, একটা স্থিতি একটা গতি, আমরা বলছি দুটো শব্দ, স্থিতি আর গতি। কিন্তু আমাদের পৃথিবীটা যেহেতু সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে, কাজেই পৃথিবীর উপরে কোনো বস্তুই কিন্তু স্থির নয়। এই জন্যে বলা হচ্ছে যে আমাদের চারপাশে যাকে আমরা স্থির বলছি সেটা তার স্থির অবস্থাটাকে আপেক্ষিকভাবে স্থির বলা হচ্ছে। কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের তুলনায় গতিশীল হয় তখন তার অবস্থাটাকে বলা হচ্ছে গতি, পারিপার্শ্বিকের তুলনায়। কিন্তু অর্থাৎ আগেই বললাম যে মহাবিশ্বে কোনো বস্তুই স্থির না। পৃথিবীর উপরে যারা আছে তারা, যেহেতু পৃথিবী ঘুরছে আমরাও ঘূর্ণায়মান, এই জন্য এটা আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি শব্দটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন এই স্থিতি এবং গতি, গতি সংক্রান্ত এখানে চ্যাপ্টারটা হচ্ছে বল ও গতি। তাহলে গতি বিষয়টা বুঝতে হবে যে পারিপার্শ্বিকের তুলনায় যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তখন সেই বস্তুটাকে বলা হয় গতিশীল বস্তু, তার অবস্থাটাকে বলা হয় গতি। ঠিক আছে, এই গতিটা দুই প্রকার, একটা চলন গতি আর একটা আবর্তন গতি। গতি দুই প্রকার। চলন গতি মানে কোনো বস্তু যদি সোজা পথে যায় তখন তার গতিটাকে বলা হয় চলন গতি, অর্থাৎ দিক পরিবর্তন করে না। কোনো বস্তু যদি কোনো একটা বিন্দুর সাপেক্ষে, কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি ঘুরতে থাকে তখন তার গতিটাকে বলা হয় আবর্তন গতি। এই আবর্তন গতিটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় বৃত্তীয় গতি আর একটা ঘূর্ণন গতি। যেমন এর সব থেকে সহজ উদাহরণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতিটাকে আমরা বলছি বৃত্তীয় গতি, পৃথিবীর বার্ষিক গতি। আর আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর যেটা ঘূর্ণন গতি। আহ্নিক গতিটা হচ্ছে ঘূর্ণন গতি আর বৃত্তীয় গতিটা হচ্ছে বার্ষিক গতি। এখন মিশ্র গতি কাকে বলে না, কোনো গতির মধ্যে যদি ঘূর্ণন গতিও থাকে এবং সরল রৈখিক গতিও থাকে তখন তার গতিটাকে বলা হয় মিশ্র গতি। এর উদাহরণ হচ্ছে কি সাইকেলের চাকার গতি, বাসের চাকার গতি, এগুলো হচ্ছে মিশ্র গতির উদাহরণ। ঠিক আছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এরপরে গতি সংক্রান্ত এই 6টা রাশি সম্পর্কে সংক্ষেপে বলবো। 6টা রাশি কি? অতিক্রান্ত দূরত্ব ও সরণ, বেগ ও দ্রুতি, ত্বরণ ও মন্দন। তার অতিক্রান্ত দূরত্ব মানে কি না, কোনো বস্তু, যে কোনো গতিশীল বস্তু যতটা পথ যাবে তাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ মানে কি, কোনো বস্তু যে স্থান থেকে রওনা হয়েছে আবার যে স্থানে গিয়ে পৌঁছাইছে সেই দুটো স্থানের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব তাকেই বলা হয় সরণ। সরণ মানে হচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। ক্লিয়ার? তাহলে অতিক্রান্ত দূরত্ব আর ওই সরণ জিনিসটা বুঝতে হবে প্রথমেই। অতিক্রান্ত দূরত্ব যেমন এক ব্যক্তি যদি একটা বাগানের চারপাশ যদি মনে করো 200 মিটার রাস্তা হয়, বাগানের যেখানে শুরু করছে আবার সেখানে যদি ফিরে আসে তাহলে ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হবে 200 মিটার। কিন্তু ওই ব্যক্তি যদি যেখান থেকে যাত্রা শুরু করেছে আবার সেখানেই ফিরে আসে তখন তার সরণের মান হবে 0। এগুলো তোমরা সবই জানো, তবুও আমি একটু বলে যাচ্ছি। এরপরে যে দুটো বিষয় আছে সেটা হচ্ছে বেগ এবং দ্রুতি। বেগ আর দ্রুতি, দ্রুতি জিনিসটা কি আর বেগ জিনিসটা কি? দ্রুতিকে ইংরেজিতে বলা হয় স্পিড আর বেগকে ইংরেজিতে বলে ভেলোসিটি।
তাহলে দ্রুতি হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে দ্রুতি, এটা তোমরা জানো। আর বেগ বলতে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তার মানে আমরা এর থেকে পরিষ্কার লিখতে পারি বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, এটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দ্রুতি মানে কি, দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। তাহলে বেগ মানে সরণ বাই সময় আর দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দ্রুতি কখনো শূন্য হতে পারে না, বেগ কিন্তু শূন্য হতে পারে। এক ব্যক্তি যদি একটা বাগানের চারদিকে বারবার ঘুরতে থাকে তাহলে এক এক সময় সে পূর্বেকার অবস্থানে ফিরে আসবে, সরণ শূন্য হবে, তার মানে তার গড় বেগ শূন্য হয়ে যাবে। কিন্তু যেহেতু ব্যক্তিটির অতিক্রান্ত পথ কখনোই শূন্য নয়, সে বারবার ঘুরছে বাগানের চারদিকে, তার মানে তার গড় দ্রুতি সর্বদা বজায় থাকবে। তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না, গড় বেগ শূন্য হতে পারে, ঠিক আছে। তাহলে দ্রুতি আর বেগ সম্পর্কে একটা এই যা ধারণা আছে এবং এটা আবার বললাম আমি। এরপরে দেখো ত্বরণ ও মন্দন জিনিসটা কি। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার আর মন্দন মানে হচ্ছে বেগ হ্রাসের হার, অর্থাৎ মন্দনটা ত্বরণের ঠিক বিপরীত, তাই মন্দনকে কি বলে, ঋণাত্মক ত্বরণ। আবার তার মানে কি, ত্বরণ আমরা কি লিখতে পারি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, ত্বরণ সমান হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়, এটাকে বলা হয় ত্বরণ। তার মানে এই যে বেগের পরিবর্তন, বেগ কোথায় আছে, বেগ মানে আবার সরণ বাই সময়, তার মানে বেগ মানে সরণ বাই সময়, আবার বেগের পরিবর্তন। তার মানে ত্বরণের এককে যে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন না, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বেগ বাই সময়, বেগ মানে সরণ বাই সময়, তার মানে ত্বরণ সমান সময় বাই সময় বাই সময়, সরণ বাই সময় সমান সরণ বাই সময় স্কোয়ার। এই জন্য ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। যদি কোনো বস্তু বা ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তখন তার বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তখন তার বেগ পরিবর্তনের হারকে মন্দন বলে। যেহেতু মন্দনটা ত্বরণের ঠিক বিপরীত তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়, ঠিক আছে। এখন এই যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আমরা বলছি, কিন্তু বেগ বৃদ্ধির হার, বেগ শূন্য অথচ ত্বরণ আছে, এটা তো ভাবতে অবাক লাগে। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার, তাহলে বেগ যদি না থেকে ত্বরণ থাকবে কি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা খাতায় লিখে নাও যে কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। উদাহরণ দাও, খাতায় লেখো কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। এর অ্যান্সারটা কি হবে না, একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে ওই বস্তুটা স্থির হয়ে যাবে, তার মানে তার বেগ শূন্য হবে। কিন্তু বস্তুটি অভিকর্ষ বলের অধীনে থাকার জন্য অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করে, তার মানে বস্তুটির মধ্যে ত্বরণ থাকে কিন্তু বেগ থাকে না। ক্লিয়ার? খাতায় লেখো বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, উদাহরণ দাও। এটা কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে তার বেগ শূন্য হয়ে যায়, কিন্তু বস্তুটি যেহেতু অভিকর্ষ বলের অধীনে থাকে তাই ওর মধ্যে অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করে। ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, তাহলে এই যে 6টা রাশি এর সম্পর্কে ধারণা তোমাদের ছিল, আমি আবার বলে দিলাম এই রাশিগুলো সম্পর্কে ধারণা। হ্যাঁ, বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না, গড় বেগ শূন্য হতে পারে, এটা বললাম। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন, আর মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন। আর বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য। তাহলে বেগ দ্রুতির মধ্যে পার্থক্য কি না, দ্রুতি বলিতে যে কোনো দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব যায় তাকে বলে দ্রুতি, আর বেগ বলিতে নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব যায় তাকে বেগ বলে।
দ্রুতিতে নির্দিষ্ট দিকের উল্লেখ নাই, ঠিক আছে, তার মানে দ্রুতির শুধু মান আছে কিন্তু অভিমুখ নাই। দ্রুতি স্কেলার রাশি, বেগের মান এবং অভিমুখ দুটোই আছে, তাই বেগ ভেক্টর রাশি। কিন্তু তোমাকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন লেখো এমন দুটি রাশির উদাহরণ দাও যাদের একক এবং মাত্রা একই। এমন দুটি রাশির নাম লেখো যাদের একক এবং মাত্রা একই, খাতায় লেখো। এমন দুটি রাশির নাম লেখো যাদের মাত্রা এবং একক একই। এক নম্বর হচ্ছে দ্রুতি, বেগ, এই এক জোড়া। এদের সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে একক মিটার পার সেকেন্ড, দ্রুতি এবং বেগ দুটোরই। এরপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ, এই দুটোরই একক এবং মাত্রা একই। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে মিটার। এরপর হচ্ছে ত্বরণ এবং মন্দন, এই দুটোরও একক এবং মাত্রা একই। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে তোমাদের ক্লাস 9-এ এগুলো তো প্রাথমিক ধারণা, এগুলো 7 থেকে পড়া আছে, কিন্তু এখানে যে তোমার কিছু কিছু অঙ্ক আসে এখান থেকে, অর্থাৎ বেগ এবং দ্রুতি থেকে কিছু অঙ্ক আসে, এবং এই সূত্রগুলো যেমন ধরো গতির যে 3টে সূত্র আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গতির 3টে সূত্র কি? একটা v = u + at, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে v² = u² + 2as, আর 3 নম্বর হচ্ছে s = ut + ½ at²। এই 3টে সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সূত্র 3টের প্রমাণ আছে, গ্রাফিক্যালি আছে এবং বীজগাণিতিক প্রমাণ আছে, 3টে সূত্র। তার মধ্যে 1 নম্বর সূত্রটা তো খুবই সোজা, এই প্রমাণগুলো কিন্তু করতে হবে যে কিভাবে সূত্রগুলো এসছে বীজগাণিতিক পদ্ধতিতে আর লেখচিত্রের সাহায্যে। দুইভাবে প্রমাণটা কিন্তু দেখে নেবে ভালো করে, বীজগাণিতিক পদ্ধতিতে, লেখচিত্রের সাহায্যে। এখন এ মানে হচ্ছে কোন একটা বস্তু যদি ইউ বেগে স্টার্টিং এর সময় বেগ ইউ, কিছু সময় পরে বেগটা ভি হয়ে গেল। কত সময় পরে? না টি সময় পরে। তার মানে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, বেগের পরিবর্তন কি হলো? ভি মাইনাস ইউ বাই টি। এখন এটাকে তার মানে ভি মাইনাস ইউ সমান কিউ লিখতে পারি, এটি লিখতে পারি। তার মানে কি? ভি সমান ইউ প্লাস এটি। অর্থাৎ গতির যে 1 নম্বর সমীকরণটা বলেছি সেটা খুবই ইজি প্রমাণটা। কারণ হচ্ছে ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। এখন টিকে এটা দিয়ে গুণ করলে কি হবে? ভি মাইনাস ইউ সমান এটি, ভি সমান ইউ প্লাস এটি। বাকি দুটো সমীকরণও তোমরা বললাম না দুটো পদ্ধতিতে জেনে নেবে, প্রত্যেকটা বইয়ে প্রমাণ আছে, একটা বীজগাণিতিক পদ্ধতিতে, একটা লেখচিত্রের সাহায্যে। এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিছু কিছু অঙ্ক আসে। এখন দ্বিতীয় চ্যাপ্টারটা আজকে আমি সংক্ষেপে পুরোটাই বলে দিচ্ছি, পরে আরেকটা ক্লাসে এসে এটাকে ভালো করে বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে যাদের করা নেই। ক্লিয়ার? এখন এরপরে যে বল ও গতিতে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, নিউটনের গতিসূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউটনের 3টে গতিসূত্র আছে, ক্লাস 7-এই তোমাদের সাধারণ ধারণা হয়ে গেছে। ক্লাস 7-এ নিউটনের 3টে গতিসূত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিল। এখন এখানে নিউটনের 3টে গতিসূত্রে কোথায় জোর দিতে হবে সেইটা বলছি আমি। যেমন নিউটনের প্রথম গতিসূত্রটা কি? না কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সমবেগ সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। ঠিক আছে, ক্লিয়ার? যে কোনো বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা যদি বাধ্য না করি, একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগ সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। একটা টেবিলের উপর যদি একটা পেন রাখা থাকে, এই পেনটা যদি আমরা হাত দিয়ে না নড়াই তাহলে যুগ যুগ ধরে এই পেনটা একই জায়গায় থাকবে, তার মানে স্থির বস্তু স্থির থাকবে। সেরকম একটা গতিশীল বস্তু সেম স্পিডে চলতে থাকবে, কিন্তু আমরা একটা বল গড়িয়ে দিলে কিছুক্ষণ পর বলটা থেমে যায় কেন? নিউটনের সূত্র অনুযায়ী একটা বল গড়িয়ে দিলে বলটা চিরকাল চলতে থাকবে, কিন্তু বলটা কিছু দূর গিয়ে থেমে যায় কেন? তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে বাধা, বাতাসের বাধা, আর দ্বিতীয় কারণ হচ্ছে মাটির ঘর্ষণ। এই দুটো বিরুদ্ধ বলের উপরে প্রযুক্ত হয়, যার জন্য বলটা কিছু দূর গিয়ে থেমে যায়। এখন নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? দুটো বিষয় জানতে পারি। একটা হচ্ছে বলের সংজ্ঞা, পদার্থের জাড্য ধর্ম।
পদার্থের জাড্য ধর্ম যেটা বললাম, যে কোনো বস্তুর যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার ধর্মকেই জাড্য ধর্ম বলে। এই জাড্য ধর্ম আবার দুই প্রকার, স্থিতিজাড্য, গতিজাড্য। স্থির বস্তুর স্থির থাকার ধর্মকে স্থিতিজাড্য বলা হয়, গতিশীল বস্তুর গতি বজায় রাখার ধর্মকে গতিজাড্য বলে। আর বলের সংজ্ঞা কি? বলের সংজ্ঞাও আমরা প্রথম সূত্র থেকে পাচ্ছি, কারণ ওই যে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয় তাকেই বল বলে। শুধুমাত্র এটা বলে থামলে হবে না, যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় বা গতিশীল বস্তুকে স্থির করা হয় তাকেই বল বলে না, তার সঙ্গে কি বলতে হবে, যে চেষ্টা করা হয়। যেমন ধরো একটা স্থির বস্তু, দেওয়ালের মধ্যে আমি বল প্রয়োগ করছি কিন্তু এটা গতিশীল হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি, বল প্রয়োগ করছি, হয়ে গেল বলের সংজ্ঞা আর পদার্থের জাড্য ধর্ম। আর নিউটনের দ্বিতীয় সূত্রটা কি না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। অর্থাৎ কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে, আমরা বল প্রয়োগ করলে কি হয় না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তনটা কোন দিকে হবে না, যেদিকে বল প্রয়োগ করা হবে সেদিকেই বেগের পরিবর্তন হবে। ক্লিয়ার? তার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি না, দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পারি না, ভরবেগ সম্পর্কে ধারণা করতে পারি। ভরবেগ কাকে বলে না, ভরবেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতির উৎপত্তি হয় তাকেই বলা হয় ভরবেগ। আর বলের পরিমাপ করতে পারি কিভাবে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। ওই যে বললাম, বল প্রযুক্ত বলটা বস্তুর বেগের পরিবর্তনের সমানুপাতিক, অর্থাৎ যেদিকে আমি বল প্রয়োগ করছি সেদিকেই বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ত্বরণ হচ্ছে। তার মানে এফ সমানুপাতি এ, তার মানে হচ্ছে এফ সমানুপাতি এ। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে এফ সমানুপাতি এ, এফ ইজিক্যাল টু এম এ। অর্থাৎ তোমাকে প্রশ্ন আসতে পারে কি, যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে বলের পরিমাপ করতে পারি। এটা আরো বড় করে করতে হবে প্রমাণটা, যে এফ ইজিক্যাল টু এম এ যে প্রমাণটা, এটা শর্ট ফর্ম প্রমাণ নয়, এটা বইয়ে প্রমাণ করা আছে। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে বলের পরিমাপ করতে পারি, অথবা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইজিক্যাল টু এম এ প্রমাণ করো। ঠিক আছে, এই দুটো প্রমাণ আছে। আর নিউটনের তৃতীয় সূত্রটা কি, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এখানে তোমাকে ক্রিয়া প্রতিক্রিয়া জানতে হবে। ক্রিয়া কাকে বলে না, একটা কোনো বস্তু যখন কোনো দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করে তখন তাকে ক্রিয়া বলা হয়। দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর উপর সমমানের বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে, যাকে বলা হয় প্রতিক্রিয়া। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ক্রিয়া প্রতিক্রিয়া আছে বলেই বিভিন্ন রকমের কাজ চলছে। ক্রিয়া প্রতিক্রিয়া না থাকলে অনেক কাজ হতো না। পাখি আকাশে উঠতে পারতো না, কারণ পাখি আকাশে উড়ে নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পাখি তার ডানার ঝাপটা দেয় বাতাসের উপর, এটাকে ক্রিয়া বলে। বাতাসও পাখির ডানার উপর সমমানের একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, যাকে প্রতিক্রিয়া বলে। এই ক্রিয়া প্রতিক্রিয়া বলের প্রভাবে পাখি আকাশে উঠতে পারে। এরকম অনেক উদাহরণ আছে নিউটনের তৃতীয় সূত্র থেকে। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকধারী পিছনে ধাক্কা অনুভব করে কেন? একটা নৌকা থেকে কোনো আরোহী তীরে লাফ দিলে নৌকাটা পিছনের দিকে সরে যায় কেন? প্রতি ক্ষেত্রেই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার প্রভাব আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন কি, যে নিউটনের দ্বিতীয় সূত্রটা থেকে আমরা কিভাবে প্রথম সূত্রে যেতে পারি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউটনের খাতায় লেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়। আবার বলছি, এই জন্য বলছি ভিডিওটা রিপিট দেখবে, তাহলে সুবিধা হবে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়। ক্লিয়ার? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়। তোমরা স্টার্ট করবে যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ। এটা আসলে কি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। তাহলে প্রথমে এটাই শুরু করবে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ। এম নট ইকুয়াল টু জিরো, এম নট ইকুয়াল টু জিরো। এমটা কখনো শূন্য হতে পারে না, কোনো বস্তুর ভর কখনো শূন্য হতে পারে না। তার মানে এইখানে এফ ইজিক্যাল টু যদি জিরো হলে এ ইজিক্যাল টু জিরো হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফ ইজিক্যাল টু শূন্য হলে এ ইকুয়াল টু শূন্য হবে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ না হলে
বস্তুটি ত্বরণহীন হবে। ঠিক আছে, ত্বরণ থাকবে না মানে কি, তার বেগের পরিবর্তন হবে না। তার মানে কি, যে বস্তুটা যদি স্থির থাকে, স্থির থাকবে, গতিশীল হলে সমবেগ সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। এটাই নিউটনের প্রথম সূত্র। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রথম সূত্র পাওয়া যায়? তোমরা কি লিখবে, যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি F = ma, যেখানে m ≠ 0, F = 0 হলে a = 0 হবে, কারণ m এর মান কখনো 0 হতে পারে না। বল প্রযুক্ত না হলে বস্তুটি ত্বরণহীন হবে। ত্বরণহীন হবে মানে বস্তুটি হয় স্থির থাকবে, নতুবা সমবেগ সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। ঠিক আছে, তার মানে বাইরে থেকে বল প্রয়োগে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগ সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। তাহলে এই সেকেন্ড চ্যাপ্টারটা আমি পরের দিন আরেকদিন সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করার ইচ্ছা আছে, যেদিন বেশ কিছু অঙ্ক করাবো। আজকে শুধু উপরে উপরে আমি বলে দিলাম সেকেন্ড চ্যাপ্টারে এই বিষয়গুলো মনে রাখতে হবে। প্রতিটা বিষয় খুঁটিয়ে পড়তে হবে, পাঠ্য বইটার উপরে জোর দিতে হবে। এটা কিন্তু তোমরা ভুললে চলবে না যে পাঠ্য বইটাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। পাঠ্য বইয়ের প্রতিটা লাইনে ইম্পর্টেন্ট, এটা বারবার বলছি। আর আমার ভিডিওটা দেখবে, আমি তোমাদের জন্য চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যত সম্ভব ভিডিও আপলোড করার। তোমরা তবে হ্যাঁ, লাইক করবে, কমেন্টস করবে, কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকে, কমেন্ট বক্সে জানাবে। আমি পরে আরেকদিন আসবো, যেদিন এই বল ও গতি চ্যাপ্টারটা সম্পর্কে কিছু অঙ্ক বা এর থেকে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার ইউটিউব চ্যানেলটা নিয়মিত ফলো করো। যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অল নোটিফিকেশান করবে। এই চ্যানেল তোমার বাড়িতে পৌঁছে যাবে, এবং এই চ্যানেলের দ্বারা যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হও তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত রাখি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।